রাজকন্যা এবং সুজন তারা সেই ছোট বাড়িটাতে চলে আসে। কিছু মনে করবেন না রাজকন্যা, আমাদের এই বাড়িতেই কষ্ট করে আজকের রাতটা থাকতে হবে। না না, কোনো সমস্যা নেই, আগে গিয়ে দেখি, আমি হয়তো থাকতে পারবো। এরপর সুজন আর রাজকন্যা সেই ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ডাকতে শুরু করে। কেউ কি আছেন বাড়িতে? একটু বাইরে আসেন, আমরা বড় বিপদে পড়েছি, আমাদেরকে একটু সাহায্য করেন। সুজনের গলার আওয়াজ পেয়ে সেই ঘর থেকে এক বৃদ্ধ মহিলা বের হয়ে আসে। বুড়ি মহিলা ছিল খুবই গরিব। কি হয়েছে? তোমরা কোন গ্রামের মানুষ, আর এখানেই বা কি চাও? আসলে হয়েছে কি, আমরা অনেক দূর থেকে এসেছি, এখনো অনেকটা পথ যেতে হবে, আর এখন তো সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আমাদেরকে যদি আজকের রাতটা এখানে থাকতে দিতেন তাহলে খুব ভালো হতো। আর আপনি চাইলে আমরা আপনাকে কিছু মুদ্রাও দিতে পারি। এসব শুনে তখন বুড়িমা বলে, না না, তোমরা বিপদে পড়ে এসেছো, তার জন্য মুদ্রা নিব কেন? আসো, ভেতরে আসো, আজকে রাতটা এখানেই থেকে যাও, কোনো সমস্যা নেই। এরপর রাজকন্যা সুজনের সাথে সেই বুড়ির ঘরের মধ্যে ঢোকে। রাজকন্যা চারপাশটা দেখতে থাকে। পুরো ঘরটাই একদম ছোট এবং চারপাশে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। কোথাও আবার জিনিসপত্র ভাঙা। এসব দেখে রাজকন্যার একদমই ভালো লাগছে না। রাজকন্যা বলে, শোনো সুজন, আমার সাথে একটু বাইরে চলো, তোমার সাথে কিছু কথা আছে। ঠিক আছে রাজকন্যা, চলুন, আপনি বাইরে চলুন, আমিও আসছি। এরপর তারা দুজন বুড়ির ঘর থেকে বের হয়। আর ওদিকে রাত হয়ে যাওয়ায় রাজা এবং রানী খুব চিন্তায় পড়েন। রাজা মশাই, আপনি কি কোনো কিছু করতে পারছেন না? আমার মেয়ে এখনো রাজপ্রাসাদে ফিরল না, সারা দিন চলে গেল, এখন রাত হয়ে এসেছে, না জানি আমার মেয়েটা এখন কোথায় আছে। রানী, কনকলতা তোমারও যেমন মেয়ে, আমারও মেয়ে, আমারও তো চিন্তা হচ্ছে। আমি আশেপাশে অনেক লোকজন পাঠিয়েছি, কেউ তো কোনো খবর দিতে পারলো না, পুরো জঙ্গল খোঁজা হয়েছে, আর রাজবৈদ্য বলল কোনো চিন্তা করতে না। আমারও বিশ্বাস আছে আমার দেহরক্ষী সুজনের উপর, সে অবশ্যই আমার মেয়েকে রাজপ্রাসাদে খুব ভালোভাবে পৌঁছে দিতে পারবে। অত শত আমি বুঝি না, আমার আজ রাতে একটুও ঘুম হবে না। আমি বলে দিচ্ছি, রাজকন্যাকে বিয়ে দিয়ে দিন। আমার মনে হয় না আমি রাজকন্যার জন্য এত শত চিন্তা নিয়ে সুস্থভাবে বেঁচে থাকতে পারবো। কয়েকটা দিন চিন্তা বাদে বাঁচতে চাই। রাজা আর রানী এভাবেই চিন্তিত হয়ে কথা বলতে থাকেন। এমন সময় সেখানে রাজবৈদ্য চলে আসেন আর বলেন, রাজামশাই, চিন্তার কোনো কারণ নেই, আমার মনে হয় রাজকুমারী দূরের যে জঙ্গলের পাশে গ্রামটা রয়েছে সেখানে আশ্রয় নিয়েছে। যেহেতু রাত হয়ে গেছে, এই জন্যই সুজন হয়তো রাজকন্যাকে নিয়ে প্রাসাদে ফেরার ঝুঁকি নিতে চায়নি। আপনারা চিন্তা করবেন না, ভোর হলেই দেখবেন তারা ফিরে আসবে। এই কথা শুনে রাজা রানী একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। আমি সবসময় তোমার কথা বিশ্বাস করি, এবারও তোমার কথা শুনে আমার একটু স্বস্তি ফিরল। তাই যেন হয় রাজবৈদ্য। তবে তুমি এখন যাও, তুমি সারাদিন অনেক খাটাখাটনি করেছো, বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নাও। রানী, চলো আমরাও গিয়ে একটু বিশ্রাম করে নেই। ওইদিকে রাজকন্যা রাগের স্বরে বলেন, তুমি কি আর কোনো বাড়ি পেলে না? এটা কোনো বাড়ি হলো? এই গরিব ঘরে আমি কি থাকবো? কখনোই না।
আমাকে অন্য কোনো ভালো জায়গার ব্যবস্থা করে দাও। ক্ষমা করবেন রাজকন্যা, আমি চারপাশ খুঁজে দেখেছি, এর মধ্যে এই বাড়ি বাদে আমি আর কোনো বাড়ি পাইনি। জানি আপনার থাকতে কষ্ট হবে, কিন্তু আমাদের হাতে আর কোনো উপায় নাই। আজকের রাতটা একটু কষ্ট করে কাটিয়ে দিন, নয়তো আমাদের আবারও এই অন্ধকারের মধ্যে হাঁটতে হবে। রাজকন্যা এগুলো শুনে কোনো কথাই বলে না। এমন সময় সেই বুড়ি মহিলা পেছন থেকে এসে বলে, তোমরা হাত মুখ ধুয়ে এসো, তোমাদের জন্য খাবার গরম করেছি, তারপর একসাথে খেয়ে ঘুমিয়ে পড়বো। রাজকন্যা ওই বুড়ির কথা শুনে একটু অবাকই হয়। সে একজন অপরিচিত মানুষের থেকে এত ভালো ব্যবহার আশাই করেনি। এরপর রাজকন্যা এবং সুজন হাত মুখ ধুয়ে বুড়ির সাথে খাবার খেতে আসে। আপনি কি একাই থাকেন? আশেপাশে তো কোনো বাড়িঘর দেখলাম না। না, এর আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, একটু দূরে একটা গ্রাম রয়েছে, আর আমার কোনো ছেলে সন্তান নেই, সেই জন্য আমি একা এই বাড়িতে থাকি। রাজকন্যার বুড়ির এমন আপ্যায়ন দেখে খুবই ভালো লাগে। এরপর রাজকন্যা মনে মনে বলে, আমি শুধু শুধু এই বুড়ি মহিলার ব্যাপারে কত খারাপ কিছুই না চিন্তা করেছি, কিন্তু এই বুড়ি মহিলা আমাকে না চিনে না জেনে কত আপ্যায়ন করে খাওয়াচ্ছে। অন্যদিকে মায়াপরি তার রাজ্যে গিয়ে জাদুর আয়নার সাথে কথা বলতে থাকে। জাদুর আয়না, তুমি আমাকে যে ঠিকানা দিয়েছিলে আমি সেখানে গিয়েছিলাম, সেখানে এক কালো প্রাসাদ ছাড়া আর কিছুই ছিল না। আমি তো সেখানে কোনো লোকেরই অস্তিত্ব পেলাম না। আর এটা কি করে হতে পারে? তুমি আমাকে কি সব সত্যি কথা বলনি? মায়াপুরী, আমি তো সেই কালো প্রাসাদই দেখেছি, সেখানে তান্ত্রিক এবং তার শিষ্য থাকার কথা ছিল। আমার মনে হয় তারা সেখান থেকে পালিয়ে অন্য কোথাও চলে গেছে। তাহলে তুমি আবারও তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করো, যে করে হোক তাদের পরিকল্পনা সম্পর্কে আমাকে জানতেই হবে। আর তারা তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করার আগে তাদেরকে ধরে আমাদের এই পরিরাজ্যের জেলখানায় বন্দি করে রাখতে হবে। তা না হলে এই তান্ত্রিক আর শিষ্য অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে। ঠিক আছে মায়াপুরী, আমি চেষ্টা করে দেখছি, কিন্তু আমি নিশ্চিত হয়ে বলতে পারবো না যে সেই তান্ত্রিক এবং তার শিষ্যের জায়গা কোথায় আছে। কারণ সেই তান্ত্রিকের খুবই শক্তি, সে যেখানেই থাকে নিজেকে একটা রক্ষা কবচের মধ্যে নিয়ে নেয়, যার কারণে আমার জাদু আয়না তাকে খুঁজে বের করতে পারে না। এসব শুনে মায়াপুরী অনেক চিন্তায় পড়ে যায় এবং তারা আবারও সেই তান্ত্রিক এবং শিষ্যকে খুঁজে বের করার চেষ্টা করতে থাকে। অন্যদিকে খাওয়া দাওয়া শেষ করে সকলে ঘুমোতে চলে যায়। রাজকন্যা যখন ঘুমোতে যায় তার ঘুম আসছিল না, কারণ এত শক্ত বিছানায় সে কখনো ঘুমায়নি। তার প্রচণ্ড ঠান্ডা লাগছিল, এজন্য সে এপাশ ওপাশ হচ্ছিল। এটা সুজন দেখতে পায়। সুজন রাজকন্যার সামনে এসে বলে, রাজকন্যা, আপনি কিছু মনে করবেন না, এই একটা চাদর আমি বুড়িমার বাড়ি থেকেই পেলাম, এটা আপনার গায়ে চড়িয়ে নিন, আপনার ভালো লাগবে। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না তো, ঘুমিয়ে পড়ো। সারাদিন অনেক কষ্ট করেছো, আবার সকালে আমাদের রাজ্যের উদ্দেশ্যে বের হতে হবে। সুজন আসলে খুবই ভালো ছেলে। যদি সে এমন না হয়ে একজন রাজকুমার হতো তাহলে কতই না ভালো হতো। চারপাশে সুজনের সুনাম ছড়িয়ে পড়তো। সে কোনো রাজকুমার নয় বলে তার এত সব গুণের কদর কেউ করতে পারছে না।
এসব কথা চিন্তা করতে করতে রাজকন্যা ঘুমিয়ে পড়ে। তো বন্ধুরা, রাজকন্যা আর সুজন কি ঠিক মতো রাজপ্রাসাদে ফিরতে পারবে? আর জাদু আয়না কি অবশেষে তান্ত্রিক এবং তার শেষের ঠিকানা খুঁজে বের করতে পারবে? জানতে হলে দেখুন আমাদের কনকলতা গল্পের পরবর্তী পর্ব।